নমস্কার দর্শক বন্ধুরা, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনকার মতো আজকের আলাপনে আবারও আমি দীপান্বিতা আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। আজকে আমাদের যে আলাপন সেটা সাজিয়েছে ভারতীয় সংস্কৃতি ও নন্দন কলা। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঋতীশ রঞ্জন চক্রবর্তী, যিনি কিনা সর্বভারতীয় সম্পাদক সুর নন্দন ভারতী। প্রথমে আমাদের অতিথিকে স্বাগত জানাবো। নমস্কার স্যার, কেমন আছেন বলুন? খুব ভালোই আছি, যেহেতু নন্দন তত্ত্ব নিয়ে আছি, ভালো থাকতেই হবে। একদম, নন্দন মানেই সৌন্দর্য। সৌন্দর্য, সে সৌন্দর্যকে কিভাবে আরো বৃদ্ধি করা যায়? আসল কথা, ধরুন আমাদের প্রত্যেকের ভাব তো আলাদা। আমার ভাবের সঙ্গে আমার বাবা মার ভাব মিলবে না, আমার ভাবের সঙ্গে আমার বউ আমার পরিবারের ভাব মিলবে না, কারণ আমি আমার মতো করে গড়ে উঠেছি। একদম। সুতরাং আমার বাবা মার ভাবনার, বাবা এবং মা এক আর এক মিলে কিন্তু আমি এক হয়েছি, দুই নই। একদম। এক আর এক যোগ করলে সবসময় দুই হয় তা না, একও হয়। তো বাবা মা যোগ করে আমার সৃষ্টি, তার দুজনের বোধ আমার মধ্যে ঢুকে একটা নতুন বোধের সৃষ্টি হয়েছে, যে বোধ আমাকে আমার পরিবেশকে চেনাতে সাহায্য করে। আমি কে, কি, কেন, কি করব। আগামীকাল সকালটা আমার কাছে ভৈরবী সিদ্ধ হয়ে থাকবে না কল্যাণ ঠাটের মতো হয়ে থাকবে, সেটা নির্ভর করে আমার আজকের দিনটা কতটা কেমনভাবে অধিকার করতে পারছি তার উপরে। সুতরাং আমার বোধটা হলো এমনই, যাতে আমার বোধের উপরে দাঁড়িয়ে আমার জগৎটাকে আমি সুন্দর করে একটা সম্যক রূপে কৃতি করে নিজেকে তুলতে পারি, মানে সংস্কৃতি বোধ যদি না থাকে তাহলে আমার নিজস্ব ভাবনার কোনো দাম নেই, আমার জগৎ কোনোদিনই সৃষ্টি হবে না। সেই যেহেতু আজকে আমরা কথা বলছি আপনার সাথে, আপনি সুরনন্দন ভারতী সর্বভারতীয় সম্পাদক, সেক্ষেত্রে সুরনন্দন ভারতী নিয়ে কিছু কথা বলুন। ধরুন আমি অন্য একটা বোর্ডে ছিলাম বহুদিন, তা আমার প্রশ্ন ছিল যে সর্বভারতীয় সঙ্গীত নৃত্য অঙ্কন নিয়ে আমরা কাজ করছি, কিন্তু নামকরণের ক্ষেত্রে আমরা একটা কুয়োর মধ্যে আছি। তো আমার প্রতিবাদ ছিল সেখানে। তখন আমার সঙ্গে বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী অমিতা দত্ত, লোকসঙ্গীত শিল্পী অমর পাল, সরোদ শিল্পী পদ্মভূষণ বুদ্ধদেব দাশগুপ্ত, তবলা শিল্পী পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, পণ্ডিত মল্লার ঘোষ, এরা সব একত্রিত হয়ে আমরা ঠিক করলাম একটা বিজ্ঞান নির্ভর পাঠ্যসূচি নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করব। নামটা দেওয়া হলো সুরনন্দন ভারতী, যাতে আমাদের ভুবনটা এমনভাবে নন্দিত হয়ে থাকে, কারণ নন্দন তত্ত্বই তো জীবনের একমাত্র আদর্শ উদ্দেশ্য। সে চাকরি করি আর ব্যবসা করি, যাই করি, নান্দনিকতাই আমার জীবনের, প্রত্যেকের জীবনেরই প্রধান উদ্দেশ্য বলে আমার মনে হয়। এই প্রেক্ষাপটেই সুরনন্দন ভারতী 1994 সালে যাত্রা শুরু করে। আজকে ধরুন প্রায় 32 বছর সমাবর্তন আমাদের চলছে, হবে ডিসেম্বরে, এবং সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রায় 40,000-এর উপরে ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে আমাদের এই কেন্দ্রীয় সরকারের স্বীকৃত বোর্ডের মাধ্যমে। আপনি যেহেতু এই সংস্কৃতি বিষয়টাকে নিয়ে বললেন বা এই লাইনেই আছেন, সে বিষয়ে আমি বলতে চাই যে ভারতীয় সংস্কৃতির শুদ্ধতাকে কিভাবে আমরা রক্ষা করতে পারি। ধরুন ভারতীয় সংস্কৃতিও তো একটা ব্যক্তিত্ব। আমি যেমন একটা মানুষ, ভারতীয় সংস্কৃতিও একটা মানুষ, তার মান আছে, হুঁশ আছে। সুতরাং সেই মান হুঁশকে যদি আমি পরিচালিত করি, পর্যবেক্ষণ করি এবং আমার দৃষ্টি তার উপরে থাকে, স্বাভাবিক আমার ভারতীয় সংস্কৃতির যে ঐতিহ্যটা, সেটা প্রত্যেকের মধ্যেই প্রত্যেকটা মানুষকে কিন্তু আশেপাশে সবাইকেই সংস্কৃত মনোসম্পন্ন করে তুলবে আমার ধারণা। এবং এই দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু আমরা সাংস্কৃতিক পরম্পরার গত ঐতিহ্যের কথা বলি, এবং এটা ঘটনা পূর্ববর্তী অধিকার করিয়াই তো সবসময় পরবর্তীর আবির্ভাব হয়। আজকে আমি যেটা বলছি, আগামীকালটা আমার আজকের দিনটাকে প্রস্ফুটিত করে আমাকে আরও আলোকিত করবে। একদম সেই আপনি যে একটা কথা বললেন, সত্যি এই কথাটা আমার খুব মনকে ছুঁয়ে গেছে, যে বললেন যে ভারতীয় সংস্কৃতি একটা মানুষ, আমার মতো একটা ব্যক্তি যার মান হুঁশ দুটোই আছে। তো সেক্ষেত্রে এই যে আপনার ভাব ধারণা, এটা অনেকের মধ্যেই নেই। আমাদের সমাজের অনেকের মধ্যে এই বিষয়টাকে স্থাপন করার জন্য আমরা কি করতে পারি?
মূল ব্যাপারটা ধরুন, সংস্কৃতি ছাড়া তো একটা মানুষ টিকতে পারে না, একদম সংস্কৃতিহীন কোনো মানুষ হয় না। রবীন্দ্রনাথ নিজে বলে গেছেন, কোনো ঘর যেন শব্দহীন হয়ে না থাকে। আমার ধারণা নজরুল চেয়েছিলেন কোনো ঘর যেন গীতিধর্মী হয়েই থাকে, প্রতিটি ঘর। ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব বলেছেন, ভারতবর্ষের কোনো ঘর যেন সুরহীন হয়ে না থাকে। তো আমাদের যদি রবীন্দ্র, নজরুল, আলাউদ্দিন খাঁ সাহেব, এই যে অদ্ভুত একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকে তো আমাকে তৈরি করছে। রবীন্দ্রনাথ তো, কবি রবীন্দ্রনাথ বললে আমার কাছে বোকা বোকা মনে হয়, কারণ রবীন্দ্রনাথ একটা তত্ত্ব, নজরুল একটা তত্ত্ব। আমি দীর্ঘদিন কল্যাণী কাজীর সঙ্গে ছিলাম। নজরুল নিজে নাকি বিদ্রোহী কবি বলাটা অপছন্দ করতেন, এবং কল্যাণী কাজী তাই বলেছেন। বিদ্রোহী কবি বললে মনে হয় নজরুল কেবলমাত্র বিদ্রোহী কবি, তিনি তো কবি, কবিও নাম, নজরুল একটা তত্ত্ব। সুতরাং শুধু নজরুল বললেই আমার মনে হয় সম্পূর্ণভাবে তার পরিচয়টা দেওয়া যায়। রবীন্দ্রনাথ বললে আর বলতে হয় না কবি রবীন্দ্রনাথ কি অকবি রবীন্দ্রনাথ। পার্থক্য রবীন্দ্রনাথের মধ্যে কবিতা কেন্দ্রিকতাটা অনেক বেশি, কবিতা ধর্মী তার সৃজনশীলতা। নজরুলের হল গীতি ধর্ম, গীতি ধর্মের ওপরে তার সৃজনশীলতাটা। সুতরাং এই প্রবহমান যে ধারাটা, এই ধারাটা যদি আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথ ব্যক্তি নন, তিনি একটা তত্ত্ব, তিনি একটা চিন্তা ভাবনা, চেতনা, একটা দর্শন। আমি যদি ভাবি নজরুল একটা দর্শন, তাহলে ওই মানবিকতার কবি, বিদ্রোহের কবি, এই শব্দগুলো আমরা ব্যবহার করব না। কোনো একটা অনুষ্ঠানে শুনছিলাম, বলছিল বিখ্যাত কবি রবীন্দ্রনাথ, মনে হচ্ছিল রবীন্দ্রনাথকে ছোট করা হলো। কেন আমি যদি বলি বিখ্যাত বিখ্যাত ধর্মবেত্তা রামকৃষ্ণদেব, মনে হয় রামকৃষ্ণদেবকে ছোট করা হলো। কেবলমাত্র শ্রীরামকৃষ্ণ, আর কিছু দরকার নেই। শ্রী বিবেক, স্বামী বিবেকানন্দ যথেষ্ট, কারণ এদের নামটাই দর্শন, নামটাই তত্ত্ব। সেই একদম। আমরা যেহেতু এখন সংস্কৃতির কথা বলছি, ভারতীয় সংস্কৃতি নিয়ে কথা বলছি, এ বিষয়ে একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করে, আমাদের যে বর্তমান যে প্রজন্মরা আছে এখন, সে ভারতীয় সংস্কৃতিকে কতটুকু ছুঁতে পাচ্ছে? এক্ষেত্রে ধরুন, সত্যি কথা বলতে যে বর্তমান প্রজন্মের তো কোনো দোষ নেই। আপনি বলুন, পঙ্কজ মল্লিকের নাম আপনি জানেন, কিন্তু বর্তমান প্রজন্ম জানে না। পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের নাম আপনি জানেন, বর্তমান প্রজন্ম জানে না। আমাদের যে মাধ্যম আছে, সংবাদ মাধ্যম বা এই ধরনের যে মাধ্যমগুলো আমাদের আছে, তার মধ্যে দিয়েও আজকে অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলালকে কে চেনে? এটা দুঃখ লাগে। গোয়াতে আমি ছিলাম দীর্ঘদিন, গোয়ার কোনো মানুষ নজরুলকে চেনেন, নাম জানে না। গোয়ায় যারা বাঙালি জন্মগ্রহণ করেছে, 3 পুরুষ ধরে আছে, তারা নজরুলের নাম জানে না। আমি গোয়াতে চাকরির সূত্রে গিয়েছিলাম, সেখানে কলকাতার মানুষ যারা গেছে তারা জানে, কিন্তু নতুন করে চেনাতে হয়েছে। তো এই দায়িত্বটা কিন্তু আমি কখনোই বর্তমান প্রজন্মের উপরে ছেড়ে দেব না। আমার যে প্রচার মাধ্যম, তারা কি করছে, আমি কি করছি। আমরা সুরনন্দন ভারতী যেমন একটা পরিকল্পনা গ্রহণ করেছি, প্রত্যেকটা যে মানুষগুলো, ধরুন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দেকে নিয়ে আপনার আমার চিন্তা করার দরকার নেই, সবাই জানে। এত প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে এরা কিন্তু মানে খুব জনপ্রিয় এবং অবিসম্বাদিত। কিন্তু পঙ্কজ মল্লিক, জ্ঞান প্রকাশ ঘোষ, রাধাকান্ত নন্দী, সন্ধ্যা মুখোপাধ্যায়, এই যে আলাউদ্দিন খাঁ সাহেব বা বিশ্বদেব চট্টোপাধ্যায়, এই যে নারায়ণ গঙ্গোপাধ্যায় সাহিত্যিকের নাম কে জানে? তো আমরা কি, প্রেমেন্দ্র মিত্র কবি কত আছে। আমরা সুরনন্দন ভারতী থেকে একটা পরিকল্পনা গ্রহণ করেছি, গত 2 বছর হলো, 3 মাস অন্তর একটা করে অনুষ্ঠান করি। প্রথম শুরু করলাম অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, কে জানে অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম? আমরা তাকে নিয়ে অনুষ্ঠান করলাম এবং বই প্রকাশ করলাম। তারপরে করলাম পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষকে নিয়ে একটা অনুষ্ঠান করলাম, বই করলাম। তারপরে পণ্ডিত বিশ্বদেব চট্টোপাধ্যায়কে নিয়ে বই করলাম, অনুষ্ঠান করলাম। এমনভাবে বিরজু মহারাজকে নিয়ে করলাম, তারপরে অরবিন্দ বিশ্বাসকে নিয়ে করলাম, কদিন আগে মাইকেল মধুসূদন দত্ত, কে জানে আজকে বর্তমান প্রজন্ম, কাজ করেছি। আমরা সম্প্রতি এই নজরুলকে নিয়ে, নাটকে নজরুল অনেকে জানেন না। নজরুল নাটক লিখেছেন, অনেকেই জানেন না। নজরুল 100-র উপরে নাটক লিখেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নাটকের ইতিহাস যারা লিখেছেন, নাম বলবো না,
অনেক 500 পাতার বই নাটকের ইতিহাস লেখা আছে, সেখানে কোথাও নজরুলের নাম নেই। নাটকে সুর দিয়েছেন এটা আছে, কিন্তু নজরুল যে নাট্যকার, 100টার উপরে তার নাটক আছে, এ সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই। এটা দুর্ভাগ্য আমাদের। রবীন্দ্রনাথকে নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু রবীন্দ্রনাথ যে কথাটা আমাদের অনুসরণ করতে বলেছেন, যে সুর এবং শব্দ দুটোকে মিলিয়ে নিয়ে এরা যেন বর বউ, একদম কথা হলো বর, সুর হলো বউ। এই বর বউয়ের মিলন যদি সত্যিকারের হয়, তাহলে সেখানে জীবন প্রাণ জেগে ওঠে। মিলন যেখানে থাকে না, সেখানে তো দূরত্ব তৈরি হয়। একদম আমার মনে হয় কথা সুর, রবীন্দ্রনাথ বলেছেন কথা সুর হরগৌরী মিলনের মতো, একটা আরেকটার হাত ধরে চলছে। কারণ রবীন্দ্রনাথের ব্যাপারটা কবিতা নির্ভর। আগে উনি কথা ভেবেছেন, সুর করেছেন, সুর করেছেন, কথা বেশি। নজরুল বেশিরভাগই কিন্তু কথা এবং সুর একসঙ্গে করেছেন। একসঙ্গে করেছে সেই বিষয়টা। আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমরা দেখতে পারি বাংলা পাঠ্যপুস্তকে এখন, তারপর বলবো যে এখন বর্তমান প্রজন্ম কিন্তু বাংলা থেকে অনেকটা সরে আসছে, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে, বাংলাটাকে একটু ছোট করে দেখছে, অভিভাবকরাও বটে। আমাদেরও সেই দায়বদ্ধতা থেকে আমরা কোথাও সরে আসছি। সে জায়গায় দেখা যাচ্ছে বাংলা যে পাঠ্যপুস্তক আছে সেখানে কয়েকটা কবির, শুধু রবীন্দ্র নজরুল বলবো না, কয়েকটা কবির কবিতা, শুধু এতটুকুই কি যথেষ্ট কবিদের জানা বা আমাদের সংস্কৃতিকে জানার ক্ষেত্রে? দেখুন, বাংলা ভাষাটা দাঁড়িয়ে আছে তো স্বরবর্ণের ওপরে। একদম ব্যঞ্জন বর্ণের নিজস্ব কোনো ভূমিকা নেই, কিন্তু স্বরবর্ণ না থাকলে ব্যঞ্জন বর্ণ ফিনিশ, মাইনাস। একদম আমি ক বলবো স্বরবর্ণের উপরে দাঁড়িয়ে, একদম কি বলবো স্বরবর্ণের উপরে দাঁড়িয়ে, কা বলবো স্বরবর্ণের উপরে দাঁড়িয়ে, কে বলবো স্বরবর্ণের উপরে দাঁড়িয়ে। তার মানে এই স্বরবর্ণটা কোত্থেকে এসেছে, তার সেন্টিমেন্ট কি ছিল। অ বলতে আমরা কি বুঝি, যে এটা অনুকূল পরিবেশ আমার সঙ্গে থাকবে। এই যে আবেশ করে করা, এই যে প্রত্যেকটা স্বরবর্ণের কিন্তু একটা ইতিহাস আছে। আমরা এখন যে কাজটা করছি স্বরবর্ণের ইতিহাস নিয়ে, কেন হলো, এর বিশেষত্ব কী, কত রকম ভাষা আছে, কত বিশিষ্ট শিল্পী আছে, এ ধরনের একটা আমরা কাজ শুরু করেছি। বাংলা ভাষার ক্ষেত্রেও যদি আমরা প্রতিটি ঘরে, আজকে আমরা দূরে সরে যাচ্ছি কারণ বাংলাটা আমাদের কাছে যেন ঠিক গ্রহণযোগ্যতা থাকছে না। এর দায় বেশি আমারও, কারণ আমার মেয়ে সে ভালো বাংলা পড়তে পারে না, এটা আমি গর্ব করে বলি একদম। কিন্তু বাংলা ভাষা তো আমার মা। আমার মাকে যেমন অস্বীকার করি, বাংলা ভাষাকে অস্বীকার করা মানে আমার মাকে অস্বীকার করা। তা যে ছেলে তার মাকে অস্বীকার করে, সে ছেলেকে কি আপনি ছেলে বলবেন? নিশ্চয়ই বলবেন না। তো বাংলা ভাষা আমার মা, আমরা মাতৃদুগ্ধ বলে পালন করি, আমরা বলি পান করি। সেই বাংলা ভাষা কেমনভাবে এই ভাষাকে টিকিয়ে রাখতেই হবে আমার স্বার্থে, কারণ আমার অস্তিত্ব আমার বলে না, যত বাঙালি আছেন পৃথিবীতে বাইরে যখনই যাবেন, তারা কিন্তু বাঙালিরা একগাট্টা হয়ে থাকেন, তারা অনেক বেশি বাংলার সংস্কৃতি নিয়ে কাজ করছেন। আমরা যতটা করছি, যত সহজ আমাদের আছে, কলকাতায় দেখি আমরা কিন্তু ততটা সহজভাবে আমরা করি না। এটা কোনো রকমের রবীন্দ্র নজরুল প্রণাম হয়ে গেল শেষ, তা না। ধারাবাহিকতাটা কোথায় আমাদের? রবীন্দ্রনাথ তো একদিন নয়। আজকে রবীন্দ্রনাথ নিজে ভৈরবী সিদ্ধ ছিলেন। রবীন্দ্রনাথ চেয়েছেন প্রতি ঘরে যেন ভৈরবী সিদ্ধ ব্যক্তিত্বের জন্ম হয়, রেগাধানী কোমল। তাহলে কী হলো, আমাদের মধ্যে একটা কোমলতা, একটা অদ্ভুত আদর্শ কেন্দ্রিকতা, একটা নতুন একটা বিস্ময়কর উপলব্ধি আমাদের হবে যে আমি যেন এক না, আমি পুরো বাংলার মধ্যে আমি একা, আমি বাঙালি, বাংলাটা আমার। এই বোধ যতক্ষণ না আমি জাগাতে পারবো, দোষ আমারও, আমিও নিশ্চয় করতে পারি না বলেই আমার মেয়ে ইংরেজি নিয়ে বেশি তার আগ্রহ দেখায়। এই ব্যাপারটা যদি আমরা না করতে পারি, শুধু বাংলা ভাষা নয়, আমাদের অস্তিত্বই আগামী দিনে থাকবে কিনা সন্দেহ আছে। সেই যেহেতু আমরা জানি যে আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি ঐতিহ্য, আমাদের জাতির মেরুদণ্ড, এটাকে ছাড়া সামনে এগোনো সম্ভব না। এই সব কিছু জানা সত্ত্বেও যেহেতু আমরা অনেক বেশি এখন আধুনিক হয়ে গেছি, অনেক বেশি জানি বুঝি, জেনে বুঝেও কেন এই ভুলটা বারবার আমাদের মধ্যে চলে আসছে। মুশকিলটা হচ্ছে, ধরুন আমরা যেখানে শিক্ষার কথা বলি, শিক্ষা মানে তো একটা মানুষকে এগিয়ে দেয়। একদম। আগামীকালটাকে আমাকে, আজকের দিনের শিক্ষাটা কি, আগামীকাল সকালটা কেমন আসবে আমার। তো এই শিক্ষার জায়গাতে এখন তো সেই ধরনের মানুষ নেই।
সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যারা যে দিকপাল মানুষ জন্মেছিলেন, আজকে বাংলা ভাষা নিয়ে সে ধরনের কাজ করার লোক কোথায়? এবং যত আমরা যন্ত্রের উপরে নির্ভর হয়ে পড়ছি, তত কিন্তু আমরা আমাদের পুরনো ঐতিহ্য, আমার যেটা চেতনার একটা ইতিহাস, তার থেকে আমরা সরছি। হৃদয়ে রবীন্দ্রনাথও নেই, নজরুলও নেই, মুখে বলি, কিন্তু রবীন্দ্র নজরুল যদি থাকতো তাহলে প্রতিটি দিন রবীন্দ্রনাথ নজরুলের সঙ্গে আমি থাকতাম। আমি নিজেই রবীন্দ্রনাথ হব। ঘরে ঘরে যদি রবীন্দ্রনাথ না জন্মায়, ঘরে ঘরে যদি নজরুল না জন্মায়, তাহলে বাংলা ভাষার ঐতিহ্য কোনোদিনই তো টিকবে না বলে আমি বিশ্বাস করি। সেই নারীর টানটা কোথায় যেন গিয়ে হারিয়ে যাচ্ছে। নিশ্চয়ই বাংলাকে যেহেতু আমরা মা ভাবি, সে বাংলা ভাষা, শুধু বাংলা ভাষা বলবো না, প্রত্যেক মাতৃভাষাকেই ধরে রাখাটা সত্যি খুব বেশি বাঞ্ছনীয়, যেটা আমরা মনে করি। কিন্তু সে জায়গাটা থেকে মানুষ পাশ্চাত্য যে সভ্যতা, সেটাকে বেশি অ্যাডপ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আসল কথা কি হয়, ধরুন আমার বাড়িতে আমি আছি, আমার কোনো ধরুন ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, আমার বাড়ির লোক সেই সৃজনশীলতাগুলোকে বুঝতে চায় না, পারে না, এটা বাস্তব। সেই একদম ঠিক ধরুন আমার পাড়ায় আমি আছি, কেউ জানে না, অন্য পাড়ার লোক হয়তো আমাকে জানলো। এই যে ত্রিপুরায় এলাম, এত স্বীকৃতি পাচ্ছি, সম্বর্ধনা পাচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, তো এই জিনিসটা কিন্তু বাড়িতে হয় না। এই হয় না থেকে আমাকে হতে হবে, এই বোধ যতদিন না আমার এবং আমার পরিবারের মধ্যে গজাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখতে পারবো না, আলোকিত করতে পারবো না বলে আমার ধারণা। যেহেতু আপনি সুরনন্দন ভারতী নিয়ে কাজ করছেন, এই সুরনন্দন ভারতীর কার্যকলাপ কত দূর এগিয়ে চলেছে? আমাদের ধরুন প্রায় 40,000-এর কাছাকাছি ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। আমাদের বেড়েছে, কারণটা হলো যে আমাদের ভারত সরকার, মিনিস্ট্রি অফ কালচার আমাদের স্বীকৃতি দিয়েছেন। তারপরে ইনকাম ট্যাক্সে টিজি আমাদের আছে, 12AB আছে, ইউনেস্কো রেকগনিশন আমাদের আছে, আইএসও রেকগনিশন আছে, পশ্চিমবঙ্গ সরকারের সোসাইটি রেজিস্ট্রেশন তো আছেই। আগে আমাদের প্রথমে দেওয়া ছিল যে আমরা শুধু লিটারেরি ওয়ার্কশপ এই ধরনের করতে পারবো। আমরা বললাম যে পরীক্ষা দিই, সার্টিফিকেট এগুলো করতে হবে, তখন ওরা এগুলো অ্যাড করলেন, আমরা মেমোরেন্ডাম সাবমিট করে পেলাম, যার ফলে আমাদের এগিয়ে যাওয়াটা অনেক বেশি স্বচ্ছ হচ্ছে, সচ্ছল হচ্ছে, এটা বলা যায়। এবং যা ছিল, আজকে তো 32 বছর চলছে আমাদের ত্রিপুরাতে এখন সম্ভবত আমরা এই সর্ববৃহৎ পরীক্ষা নিয়ামক সংস্থা, অনেক আছে, কিন্তু সুরনন্দন ভারতী নামটা আমি এবং অমিতা দত্ত দুজনে মিলে বসে আমরা এই নামকরণটা করেছিলাম। নামটা এমন হবে একটু নতুনত্ব, রবীন্দ্র ভারতী, বিশ্বভারতী, সুরনন্দন ভারতী। তো আমাদের এগিয়ে যাওয়াটা অনেক বিশেষ, কারণ বহু জায়গায়, বিশেষ করে আমরা ইংরেজিতে সব কিছু করি। কেরল, সারা ভারতবর্ষে প্রায় কাশ্মীর, পাঞ্জাব ছাড়া প্রায় সব রাজ্যেই আমাদের অনুমোদিত কেন্দ্র, বিদেশে প্রচুর কেন্দ্র হচ্ছে, যে পুরোটাই আমাদের ইংরেজিতে, বাংলাতে না বা হিন্দিতে না। অন্যান্য বোর্ডে যেমন বাংলাতে আছে, আর ভাতখান্ডে যেমন হিন্দিতে আছে, যার ফলে আমাদের ব্যাপ্তিটা এগোচ্ছে। মানে রই রই না করে আমরা শান্ত গম্ভীর ছন্দে সুরনন্দন ভারতী ধ্বনিটা যাতে প্রতি ঘরে ঘরে ঢুকিয়ে দিতে পারি, এই প্রচেষ্টা আমরা করছি। আচ্ছা, আজকে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিছুদিন আগে আমরা রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করলাম, নজরুল জন্ম জয়ন্তী পালন করলাম। এই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্র নজরুল যে আলোচনা বা কতটুকু প্রাসঙ্গিক? দেখো, আগেই বলেছি আপনাকে যে রবীন্দ্রনাথ বা নজরুল ব্যক্তি নন, তারা তত্ত্ব, চিন্তাধারা, একটা দর্শন। তো সেই দর্শন আমার জীবন চলনার সঙ্গে অবশ্যই আছে, আমি বুঝতে পারছি না। রবীন্দ্রনাথ আমার সঙ্গে আমাকে বিচ্ছিন্ন করে দেননি, দিতে পারেন না। নজরুল আমার থেকে বিচ্ছিন্ন নন, কিন্তু আমার বোঝার ক্ষমতাটা খুব কম। কজন বাড়িতে বলুন গান বাজনা প্র্যাকটিস করে, অনুশীলন করে, কজন বই পড়ে? আজকে তো কেউ বই পড়ে না। তো স্বাভাবিক সবই ওই মোবাইলের মধ্যে ঢুকে গিয়ে মানে পুরো কৃষ্টি সংস্কৃতিটা আমরা হারাতে বসেছি। এটা দুর্ভাগ্যজনক, কিছু করার নেই। কিন্তু এটাকে মেনে নিতে কীভাবে এটাকে আরও মডিফাই করা যায়, আধুনিকীকরণ করে, রবীন্দ্রনাথ নজরুল যা করে দিয়ে গেছেন সেটাকে আধুনিকীকরণ করার দায়িত্বটা আমাদের। সেই
কিন্তু এখনের বর্তমান প্রজন্ম দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের যে গানগুলো যে পাবন্দি ছিল সেগুলো যখন এখন নেই, কিন্তু সে গানগুলোকে মডিফাই করে প্রেজেন্ট করছে, ওদের মতো করে বাদ্যযন্ত্রের একটা রমরমা ভাব আছে, সেটা নিয়ে ওই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, নজরুলের 3 কন্যা ছিল, আঙ্গুরবালা, ইন্দুবালা, কমলা ঝরিয়া। মানে এই 3 জনকে নজরুল শেখাতেন গ্রামোফোন কোম্পানিতে। তার সেন্টিমেন্টটা দেখুন, রাসবিহারী তবলা বাজাচ্ছে, ইন্দুমতিকে শেখালেন, ইন্দুবালাকে শেখালেন, তবলাটা মধ্যমে বাঁধা ছিল, তারপরে শেখাবেন আঙ্গুরবালাকে। রাসবিহারীকে বলছেন নজরুল, একটা গান শেখানোর পর উনি পান খেতেন আর হাসতেন, রাসবিহারী তবলাটা পঞ্চমে নাও, তবলা টুকছেন, পঞ্চমে যাচ্ছে না। তো রাসবিহারী তখন নজরুলকে বলছেন, তবলা তো পায়ে যাচ্ছে না, কি বললি? তবলাটা মা থেকে পায়ে যা থাক, তবলাটা মায়ের পা ছুঁয়ে আছে। কত বড় অনুভূতির কথা বলুন, ভাবা যায়? নজরুল বলছেন তবলাটা মায়ের পা ছুঁয়ে আছে। এই কথাগুলো, এই গল্পগুলো তাদের অনুভবের, শুধুমাত্র ওনার বই প্রকাশ করে বই আউড়িয়ে লাভ হবে না। তার দর্শনটা কি, কেন তিনি বলেছেন, ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে নজরুল যখন লিখলেন বিদ্রোহী। নজরুল তো বিদ্রোহী কবি নন, মানবতার কবি নন, নজরুল আর কিছু লাগবে না। তো নজরুল যখন লিখছেন, আঙ্গুরবালার দেবীর বাড়িতে গেছেন, উনি গ্রে স্ট্রিটে ওনার বাড়ি। নজরুল যখন গান শেখাতেন, পান খেতেন সবসময়। তো ওখানে কোনো একজন তখনকার দিনে বিখ্যাত দার্শনিক ব্যক্তিত্ব ওই ঘরে এসেছেন, তার সঙ্গে নজরুলের তার একটা হিংসে ছিল নজরুলের উপরে, নজরুলের ছিল না। তো নজরুলের আঙ্গুরবালার ঘরে ঢুকে তাকে বলেন, তুই লেখ দেখিনি এত দুঃখের সুখ। মানে সেই ভদ্রলোকে বাড়িতে স্বামী স্ত্রীর বনিবনা ছিল না। কি ছাইপাস লিখিস, লেখ দেখিনি এত দুঃখের সুখ। তো আঙ্গুরবালার বোনের ছেলে সিগারেট খেতেন, তখন মনে আছে 4 মিনার সিগারেট, একটা সাদা কাগজ থাকতো রাংতার পেছনে, ওইটা কোনায় বেয়ে তার মধ্যে লিখছেন, চোখাচোখি ছিল এক বনের ভিতরে, নিষাদ আনিয়া তারে রাখিলে ঘরে, চোখা বলে চোখি ভাই এ বড় কৌতুক, বিধি হতে ব্যাধ ভালো এত দুঃখে সুখ। ওই এত দুঃখে সুখ শব্দটা দিয়ে দিয়েছিলেন। তো এই যে তার অনুভব, এই অনুভবের যদি আমরা নিজেদেরকে মানে প্রাণিত না করতে তুলতে পারি, তাহলে ব্যর্থতা নজরুলের নয়, ব্যর্থতা আমার। আমি কি করছি? আমার মেয়েকে কেন বলতে পারছি না যে রবীন্দ্র নজরুল পড়, বিশ্ব সাহিত্য নিশ্চয়ই পড়বো, শেক্সপিয়ার পড়বো, সবই পড়বো, কিন্তু রবীন্দ্রনাথ নজরুলকে বাদ দিয়ে নয়, সঙ্গে নিয়ে আমার চলা। আমার চলাটাই তো আজকের দিনে, যদি আমি নজরুল রবীন্দ্রনাথকে অস্বীকার করি আজকের দিনটা, কালকে সকালে ভোরটা কিন্তু আমার কাছে ভৈরবী সিদ্ধ হবে না। সেই ত্রিপুরাতে বহুবার এসেছেন, ত্রিপুরার ছাত্রছাত্রীদের পরীক্ষা নিচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে ত্রিপুরার যে ছাত্রছাত্রীরা কতদূর এগিয়ে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে? আমি ত্রিপুরায় যতগুলো পরীক্ষা নিয়েছি, এই 2-3 দিনও নিয়েছি, দেখলাম অসাধারণ তাদের প্রতিভা। সবাই ভালো তা বলবো না, কিন্তু অনেক ভালো প্রতিভা আছে যারা অনুশীলন করে এবং সত্যি তার গুরুর কথা মানে। এবং আমি দুঃখজনক হলো যে ত্রিপুরার শিল্পীরা তো কলকাতায় যাওয়ার সুযোগ পায় না। আমি অনেকবার বলেছিলাম ত্রিপুরায় যে আপনারা কলকাতায় একটা ত্রিপুরা দিবস পালন করুন। যেমন ধরুন, এটা তো অস্বীকার করা যাবে না, ভূপেন হাজারিকা এত বড় শিল্পী, তিনি কলকাতায় গিয়েছিলেন, তারপরেই ভূপেন হাজারিকা কিন্তু ভারত বিখ্যাত একটা ব্যক্তিত্বে পরিণত হয়েছিল। ঠিক আমি বলেছিলাম ত্রিপুরা দিবস কলকাতায় করুন, যেখানে ত্রিপুরার শিল্পীরা থাকবে, 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, কলকাতার শিল্পী নিয়ে একটা কলকাতায় ত্রিপুরা দিবস হলে কি হবে? কলকাতা তো সংস্কৃতির রাজধানী, নিশ্চয়ই। তো সেটাকে যদি ব্যবহার করা যেত, তাহলে ত্রিপুরার এই শিল্পীদের অনেক সুযোগ আসতো এবং এদের আলোকিত হওয়ার জায়গাটা অনেক প্রসারিত হতে পারতো বলে আমার বিশ্বাস। বহু প্রতিভা আছে, সারা ভারতবর্ষে পরীক্ষা নেওয়াটাই আমার কাজ, কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে আমি গত কদিন যা পরীক্ষা নিলাম, অসম্ভব ট্যালেন্ট, কিন্তু তাদের প্রতিভা দেখানোর কোনো সুযোগ নেই। কটা ফাংশন হয়, অনুষ্ঠান হয়, কজন করে, একটা প্ল্যাটফর্ম নেই। কলকাতায় কি বহু প্ল্যাটফর্ম, কলকাতা কোনো হল আপনি খালি পাবেন না। তো এখানেও আমার ত্রিপুরা থেকেও কলকাতায় যদি আপনারা ত্রিপুরা দিবস করতে পারেন,
একদিন হোক, দুদিন, 3 দিন ত্রিপুরা দিবস, ত্রিপুরা শিল্পী থাকবে, কলকাতার শিল্পী রাখতে হবে, কারণ নাহলে ঠিক মিলবে না, কলকাতার লোকগুলোকে তো আমার দরকার। সুতরাং এইভাবে যদি ত্রিপুরা দিবস পালন করা যায়, সে দায়িত্ব সুরনন্দন ভাতে কিছুটা নেবে, এটুকু বলতে পারি। তাহলে আপনারা ত্রিপুরার যে সংস্কৃতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু আপনারা আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস। এখন তো ত্রিপুরার রাজা নেই যে সবাই রবীন্দ্রনাথকে যেমনভাবে তিনি সাহায্য করেছিলেন সেভাবে আপনাদের সংস্কৃতিকে সাহায্য করার কেউ নেই ত্রিপুরাতে। 4 দিন ধরে নজরুল মেলা চলছে আপনার রেন্টার সোসাইটিতে, সেখানে নজরুলকে নিয়ে বিভিন্ন রকম আলোচনা, কবিতা সবই হচ্ছে, কিন্তু ওয়ার্কশপ হচ্ছে, কিন্তু কেবলমাত্র কর্মশিবিরের মধ্যে থাকলে কি হয়, আমাদের বিদ্যাটা তো গুরু গ্রহণ করে বিদ্যা। আলাউদ্দিন খান সাহেব কোনো ওয়ার্কশপের মধ্য দিয়ে আসেননি, কোনো পরীক্ষার মাধ্যমে আসেননি, রবিশঙ্কর কোনো পরীক্ষার মধ্য দিয়ে রবিশঙ্কর তৈরি হননি। তো এটা হ্যাঁ, আমরা কেন পরীক্ষার সিস্টেমটা করছি আমি জিজ্ঞেসই করতে পারেন। এগুলো কি হয় যে আজকে ধরুন আমাদের 40,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, প্রতিটি ঘরে গানগুলো ঢুকিয়ে কার আগামী দিনে কোন দিকে সে বিকশিত হয়ে উঠবে কেউ তো জানে না। কী হতো, রবীন্দ্রসঙ্গীতেই বিরাট শিল্পী হলেন, কেউ নজরুলে হলেন, কেউ ক্লাসিক্যালে হলেন। এইভাবে তাদের মধ্যে যদি গানগুলো ঢুকিয়ে দেওয়া যায়, হয়তো তারা আরও বেশি প্রাণোদ্দীপনায় উদ্বোধিত হয়ে উঠবেন বলে আমার বিশ্বাস। একদম। তো আপনি এখন বহুদিন ধরে এই সংস্কৃতি নিয়ে চর্চা করছেন বা এই জগতের সাথে যুক্ত, বর্তমান প্রজন্মকে কি বলবেন? বর্তমান প্রজন্মকে আমার এটাই বলার, ধরুন আমার জীবন বোধের মধ্যে আমার যদি আদর্শ না থাকে, একটা কেন্দ্র ব্যক্তিত্ব যদি আমার জীবনে না থাকে, যেমন মাথা আমার দেহের একটা কেন্দ্রবিন্দু, মাথা আছে বলে আমি আছি, মাথা না থাকলে আমি কিন্তু কেউ নেই, আমার হাত না থাকলেও আমি থাকবো, কিন্তু মাথা না থাকলে আমি থাকবো না। ঠিক আমাদের এটাও তাই, শিল্প সংস্কৃতি এবং তার মধ্যেই শিক্ষা আছে। শিক্ষা, শিল্প, সংস্কৃতি এগুলো নিয়ে শুধু অনুশীলন না, পরিশীলিত প্রয়াস এবং কর্মশিবিরের থেকেও যেগুলো গুরু কেন্দ্রিকতার মধ্যে দিয়ে ঢোকাতে হবে। যে নজরুল যেমন ধর্মে উনি বিশ্বাস করতেন, কিন্তু উনি কোনো সম্প্রদায়কে বিশ্বাস করতেন না, উনি কিন্তু বিশ্বাস করতেন হিন্দু মুসলমান দুটো মিলে এক, তার মানে এক আর একে এক, দুই বিশ্বাস করতেন, দুটো জীবন না, হিন্দু প্লাস মুসলিম একটা জীবন। এই ধারণা, চেতনা, যে হৃদয় রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, এই বোধে, এই দর্শনে যদি আমার বর্তমান প্রজন্মকে আমি আলোকিত করে তুলতে না পারি, তাহলে সে ব্যর্থতা আমি পারছি না। আমার অতীতের অভিজ্ঞতার উপর দাঁড়িয়েই তো আগামী দিনে আমার এগোতে হবে। আমি কি করছি, অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই, আমি কি করছি সেটা আমার অ্যানালিসিস করা, থিসিস এবং অ্যান্টিথিসিসের মধ্যে আমার সিনথেসিস বার করে নিয়ে আমি যদি এগোতে পারি, তাহলে অবশ্যই আমার চারদিকে একটা অদ্ভুত সংস্কৃতি, নতুন সংস্কৃতি গড়ে উঠবে, যেটা এতদিন ছিল না। শুরু হবে আধুনিকতা, রবীন্দ্র ভাবনা, নজরুল ভাবনা এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্য, ভারতীয় সংস্কৃতি, তার মধ্যে অবশ্যই শাস্ত্রীয়, কর্ণাটক মিউজিক সব থাকবে। সব মিলে একটা নতুন সংস্কৃতি আগামী দিনে জন্ম নেবে বলে আমার বিশ্বাস। একদম। আপনার এত ব্যস্ততা সময়ের মধ্যেও আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের দর্শকদের সময় দিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এভাবে বারবার আপনাকে আমরা কাছে চাইব। যেতে যেতে একদম, যেহেতু আমাদের সময়সীমা একেবারে সীমিত, যেতে যেতে দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলা বা শোনানোর থাকে। আমার যেটা বিশ্বাস, যে কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। কাজ নেই, বড় বড় চিন্তা আছে, কোনো লাভ নেই। ডু ইজ দ্য মাদার অফ হ্যাভ, করাই পাওয়ার জননী, এটাই আমি বিশ্বাস করি। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা ছিলাম একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাথে। ওনার প্রত্যেকটি কথাই বহু মূল্যবান, ওনার প্রত্যেকটি চিন্তাধারাকে আমরা পাথেয় করে আমাদের বর্তমান প্রজন্মকে আরও বেশি সংস্কৃতি কেন্দ্রিক করে তুলব, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বর্তমান প্রজন্মর কাছে পৌঁছে দেব, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।